সরকার পতনের পর ঢাকা দিল্লির উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক কাল। আলোচনা হবে অপপ্রচার নিয়ে। বাংলাদেশি পর্যটকের অভাবে পশ্চিমবঙ্গের ব্যবসায় ধস। শেখ হাসিনার নাম বাদ দেওয়ার পর মাদারীপুর থেকে সরানো হচ্ছে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি। রাজধানী পূর্বাঞ্চলে জমি খুঁজছে সরকার, ব্যয় বাড়বে না দাবি সংশ্লিষ্টদের। দখলদারদের কবলে হবিগঞ্জ বাল্লা রেল লাইন। অবৈধ স্থাপনা বসতি গড়েছেন প্রভাবশালীরা। নির্বিকার রেলওয়ে কর্তৃপক্ষ। পুনরায় রেল লাইন চালুর দাবি এলাকাবাসীর। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ময়মনসিংহে চলছে ইটভাটা। দেদারসে পোড়ানো হচ্ছে বনের কাঠও। ব্যবস্থানের আশ্বাসে সীমাবদ্ধ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগ। এবং স্পন্সর ভিসায় আরও 1,10,000 শ্রমিকের বেতালি। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্ষেত্রে কঠিন যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত মেলনি প্রশাসনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্প নিয়ে, যার অনেকগুলোরই উপযোগিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আর এ প্রসঙ্গে আলোচনা করতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনা করব, তবে দেখে আসবো এ সংক্রান্ত একটি প্রতিবেদন। শেখ হাসিনার নাম বাদ দেওয়ার পর এবার মাদারীপুরের শিবচর থেকে সরানো হচ্ছে বিশেষায়িত প্রযুক্তি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি। প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাজধানী পূর্বাঞ্চলে জমি খুঁজছে সরকার। সচিব বলছেন, আওয়ামী লীগ সরকারের নির্ধারণ করা জায়গাটি প্রযুক্তি শিক্ষার জন্য উপযুক্ত নয়। স্থান পরিবর্তন হলেও প্রকল্প ব্যয় বাড়বে না বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। শুভ খানের রিপোর্ট। সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ প্রযুক্তির নানা খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে 2022 সালের 1 জানুয়ারি পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। বিশেষায়িত এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2023 সালের 31 জানুয়ারি। তথ্য প্রযুক্তি বিভাগ বলছে 1,503 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের প্রথম পর্যায়ে 9তলা গবেষণা ভবন, 3তলা প্রশাসনিক ভবন, 2টি ডরমিটরি এবং কর্মকর্তাদের জন্য 2টি বাংলো সহ 6টি বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে মাটির সক্ষমতা বিবেচনায় 52 থেকে 71 তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মাণেরও পরিকল্পনা ছিল ক্ষমতাচ্যুত সরকারের। সরেজমিন প্রকল্পের অগ্রগতি দেখতে শিবচরে সময় সংবাদ। অধিগ্রহণ করা প্রায় 70 একর জমিতে 2 বছরেও বালু ভরাটের কাজ অর্ধেকই হয়নি। প্রকল্পের জমি থেকে মাটি তুলে দেয়া হয়েছে দেয়াল। তথ্য প্রযুক্তি বিভাগ বলছে, প্রকল্প সংশ্লিষ্ট নানা কাজে জুলাই 2024 পর্যন্ত 248 কোটি টাকা ব্যয় হয়েছে। আর 2024-25 অর্থ বছরের এডিপিতে এই প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে 92 কোটি টাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে শেখ হাসিনার নাম বাদ দিয়ে প্রকল্পের নাম পুনর্নির্ধারণ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি করা হয়। এবার নামের পর বাদ যাচ্ছে প্রকল্পটির জন্য নির্ধারিত স্থানও। পূর্বাঞ্চলে চেষ্টা করছি, সরকারের অন্য যে মন্ত্রণালয় আছে তাদের সাথে আমরা আলাপ করছি। ওই কষ্টে আমরা সরকারের কাছ থেকে এখানে জায়গা পেয়ে যাই, বা কিছু বাড়তি কষ্ট হলেও বা আমরা জমির পরিমাণ কমিয়ে হলেও যদি একটা এরকম ইনস্টিটিউট তৈরি করা যায় পূর্বাঞ্চলে, ওইটা আমার জন্য খুবই ফলদায়ক হবে। জমি অধিগ্রহণ ও কাজ শুরু করেও কেন পরিবর্তন করা হচ্ছে প্রকল্পের নির্ধারিত স্থান? এই প্রশ্নে সচিবের জবাব, স্থানটি যথোপযুক্ত ছিল না। এটা মাদারীপুরে আসলে ঠিক প্রপারলি ওয়েল প্লেস নয়। আমাদের মালিকানায় আছে, আমরা হয়তো অন্য কাজ করবো এটাতে আমরা এক্স্যাক্টলি এই ধরনের প্রকল্প নিয়ে আমরা হয়তো কাজ এগোবো না। 2022 সালে নেওয়া এই প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে 2026 সালের 31 ডিসেম্বরের মধ্যে। শুভ খান, সময় সংবাদ, মাদারীপুর। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এই মুহূর্তে আলোচনায় যাচ্ছি। আজকে আমাদের আলোচনায় যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। স্যার, আমরা আলোচনায় যাচ্ছি। একটু প্রথমেই যদি জানতে চাই যে আইসিটি বিভাগের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেগুলো আসলে কতটা ইফেক্টিভ কিংবা কতটা ফলপ্রসূ ছিল সেই সময়ের পরিকল্পনা অনুযায়ী? আমার খুব বেশি যুক্ত থাকার সুযোগ হয়নি, তবে আমার ধারণা যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেখান থেকে বাংলাদেশ
খুব কমই উপকৃত হয়েছে। আমার মনে হয় যে এই ধরনের যে প্রকল্প গ্রহণ করা হয়, পরিশেষে প্রকল্প থেকে বাংলাদেশ কি পেল এটা যাচাই বাছাই করা উচিত, মূল্যায়ন করা উচিত। মূল্যায়ন করে আমাদের এই সমস্ত কার্যকলাপে কি কি অসুবিধা, কি কি ভুল সেটা চিহ্নিত করা উচিত, যাতে ভবিষ্যতে একই রকম ভুল আমরা আবার না করি। এই যে আপনারা তো মনে আছে যে আমাদের দোয়েল ল্যাপটপের একটা প্রকল্প ছিল, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই প্রকল্পটা গ্রহণ করা হলো। এখন তো আশেপাশে কোথাও দোয়েল ল্যাপটপ দেখা যায় না। এরকম আমরা অনেক অনেক উদ্যোগ গ্রহণ করে থাকি, সবই হলো হাফ হার্টেড উদ্যোগ, যার ফলে তার থেকে বাংলাদেশ তেমন কোনো উপকার পায় না। আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং আমাদের সীমিত সম্পদ, এই সীমিত সম্পদ যেখানে সেখানে আমরা উদ্যোগের নামে অপচয় করতে পারি না। আমরা যখন একটি উদ্যোগ গ্রহণ করব, আমরা খুবই চিন্তা ভাবনা করে করব, যাতে সেখান থেকে বাংলাদেশ দারুণভাবে উপকৃত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু স্বাধীনতার পর থেকে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছি এবং তার কতগুলো থেকে সফলতা এসেছে সেটা বলতে পারি না। আমার মনে হয় না যে অনেক বেশি সফলতা আমরা সেখান থেকে পেয়েছি। স্যার একটু বলেন যে টেকসই কাঠামো কিংবা টেকসই উন্নয়ন আইসিটি খাতের, যেহেতু বিশ্বে এখন প্রযুক্তি নির্ভরতা বেশি বেড়ে গেছে, সেক্ষেত্রে বাংলাদেশের টেকসই নির্ভরতার জায়গা আসলে কি করতে পারে? তাই তো আমরা তো বরাবরই বলেছি যে আমরা আইসিটিতে দুর্দান্ত বেগে অগ্রসর হচ্ছি, কিন্তু আমাদের পরিসংখ্যান কিন্তু আমাদের পক্ষে নয়। আমাদের বুঝতে হবে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, তারা কিন্তু তথ্য প্রযুক্তিতে অনেক অনেক ভালো করছে। তারা প্রতি বছর প্রায় $200 বিলিয়ন বিদেশ থেকে উপার্জন করছে। এই সংখ্যাটা আমাদের কথা হবে, আমরা কি কখনো এটা বলি? কখনো আমাদের কোন রকম একটা প্রতিবেদন আছে যেখানে ভারতের সঙ্গে আমাদের তুলনা করা হচ্ছে, আমরা ভালো করছি না খারাপ করছি, আমরা কখনো করি না। আমরা সবসময় বলি আমরা দারুণ ভালো করছি। কিন্তু পৃথিবীতে তো আমরা একমাত্র দেশ নয়, আমরা অনেক অনেক দেশের মধ্যে একটি দেশ। এখানে অগ্রগতি শব্দটি হলো আপেক্ষিক। অন্য দেশের তুলনায় আমরা কিরকম করছি সেটা হলো বিবেচ্য বিষয়। আমার ধারণা আমরা এক্ষেত্রে এমন কোনো ভালো অগ্রগতি করতে পারি না। স্যার বর্তমান ম্যানেজমেন্ট যেভাবে চালাচ্ছে, ঠিক আগেও সরকারি কর্মকর্তা, আমলা, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যারা ছিলেন, তারাও কিন্তু সেভাবেই প্রকল্প পরিকল্পনা, ফিজিবিলিটি স্টাডি সব কিছু করেছিলেন। বাট কতটুকু দক্ষতা কিংবা বলা চলে যে প্রভাব প্রতিপত্তি কতটুকু তারা সেভাবে দেখেছিলেন, কি অবস্থা, কি মনে হয়? মানে আগের থেকে এখন আমরা বিশেষ করে দক্ষ তা বলার কোনো সুযোগ নাই। বাংলাদেশে আমাদের দক্ষতা আপেক্ষিকভাবে কমছে। আমরা যদি আমাদের পুরনো যে ভুল ভ্রান্তিগুলো করেছি সেগুলো যদি আমরা যথাযথভাবে মূল্যায়ন না করি, সেগুলো বিশ্লেষণ না করি, তাহলে শুদ্ধ পথে হাঁটার আমাদের কোনো সম্ভাবনা নেই। আমি মনে করি যে কাজটি করা উচিত গত 15 বছর আইসিটি খাতে বিভিন্ন যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, এই প্রকল্পগুলোর মূল্যায়ন করা উচিত এবং তখন বিশ্লেষণ করা উচিত, যাতে আমরা তার থেকে জানতে পারি কি কি জিনিস আমরা ঠিকঠাক মতো করতে পারি না, কোথায় আমাদের ভুল, যাতে ভবিষ্যতে ওই একই ভুল পথে আমরা পা না বাড়াই। এই কাজটি যতদিন না করব ততদিন আমরা নিয়মিতভাবে ভুল করতে থাকবো, একই ভুল বারবার করতে থাকবো, জনগণের সম্পদে অপচয় হবে। কিন্তু বাংলাদেশের অগ্রগতির পক্ষে সেই ব্যয় বরাদ্দটা যাবে না। স্যার একটু যদি বলেন যে পূর্বের যে ম্যানেজমেন্ট এই ফিজিবিলিটি স্টাডি করে প্রকল্পগুলো নিয়েছিল, আসলে কতটা সেখানে ফলপ্রসূ চিন্তা ভাবনা ছিল তাদের, কিংবা আসলে কিভাবে কোন লক্ষ্যকে সামনে নিয়ে এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে মনে করেন? সেগুলো প্রশ্ন সাপেক্ষ। ওই প্রকল্পগুলোর ফিজিবিলিটি স্টাডি ইত্যাদি যথাযথভাবে করা হয়েছে কিনা, কে করেছে, সেখানে সমস্যা ছিল কিনা। আমি মোটা দাগে বলতে পারি যে গত 15 বছর বাংলাদেশের যে অগ্রগতি, সেটা যদি আমরা ভারতের পাশে রাখি, সেই অগ্রগতি খুবই সামান্য। অগ্রগতি নেই প্রকৃতপক্ষে। সুতরাং এটার একটা খুব ভালো
ভালো স্টাডি করা উচিত। এই যে আমরা এত শত প্রকল্প নিয়ে থাকি বাংলাদেশের উন্নয়নের জন্য, তারপরেও কাঙ্ক্ষিত উন্নয়ন অগ্রগতি সাধিত হয় না। আমাদের কি ভুল ছিল, তাতে কি সমস্যা ছিল, সেগুলো খতিয়ে দেখা উচিত। এটা শুধু তথ্য প্রযুক্তি খাতের জন্যই প্রযোজ্য নয়, সকল খাতের জন্যই প্রযোজ্য। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত স্বাধীনতার পর তার রেল ব্যবস্থাকে কত উন্নত করে ফেলেছে, আমরা তার ধারে পাশে নাই। কেন নাই? একটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হবে রেল যোগাযোগ ব্যবস্থা। কেন আমরা এখানে ঠিক মতো করতে পারছি না? স্যার, ছোট্ট করে যদি বলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে আইসিটির উইং তো অনেক, সেক্ষেত্রে বাংলাদেশ কোন কোন উইংয়ে বেশি জোর দিয়ে সামনের দিন এগিয়ে যাওয়া দরকার? প্রথমত মানে আইসিটির শিক্ষা, সেখানে আমাদের অনেক বেশি জোর দেওয়া উচিত। শুধু আইসিটির শিক্ষা না, সকল বিষয়ের শিক্ষাতেই আমাদের অত্যন্ত জোর দেওয়া উচিত, যে জোরটা আমরা স্বাধীনতা পরবর্তীকালে কখনো দেইনি। আমরা শুধু মুখে মুখে বলেছি, কিন্তু এখনো মনে হয় যে শিক্ষায় যে বরাদ্দ, সেটা জিডিপির 1.7% কাছাকাছি, যেটা খুবই খুবই কম। কেমন? আর শিক্ষার প্রতি যে আমাদের অঙ্গীকার নাই, গত 50 বছরে আমরা সেটা প্রমাণ করে ফেলেছি। পৃথিবীর 8ম বৃহত্তম জনবহুল দেশ, সেখানে কোনো বিশ্ববিদ্যালয় সম্মানজনক র্যাঙ্ক পায় না। এটা পরিষ্কার, এখান থেকে বোঝা যায় যে শিক্ষাকে আমরা কখনো মূল্য দিইনি। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম আইসিটি খাতের চলমান প্রকল্প এবং অন্যান্য বিষয় নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন বুয়েটের সিইসি বিভাগের সম্মানিত প্রফেসর অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত একেবারেই কমে গেছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন জীবিকা। শহরের বড় একটি অংশের ব্যবসা বাণিজ্যে কার্যত ধস নেমেছে। এমন অবস্থায় শনিবার জরুরি বৈঠক করে বাংলাদেশের জন্য দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সবকিছু করার কথা জানিয়েছেন তারা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্টে থাকছে বিস্তারিত। কলকাতার মার্কুই স্ট্রিটে রোজ ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় এই ভারতীয় ট্যাক্সি চালক। বাংলাদেশি পর্যটক না থাকায় টান পড়েছে তার পকেটেও। অন্যদিকে জরুরি চিকিৎসা সেবা নেওয়ার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরাও মনে করেন ভালো সম্পর্ক না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুদেশই। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। পাশাপাশি দুটো প্রতিবেশী দেশ, একই ভাষা, একই ঐতিহ্য, একই খাবার দাবার, সেখানে এইভাবে আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না। 2023 সালেও ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের স্থান ছিল দ্বিতীয়। আর এবার 5 আগস্টের পর হিসেবটা পুরোপুরি উল্টে গেছে। ভিসা না পাওয়ায় কলকাতায় আসছেন না বাংলাদেশিরা, আর তাতেই শহরের বড় একটি অংশের অর্থনীতিতে কার্যত ধস নেমেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে জরুরি বৈঠক করেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। যে পরিস্থিতিটা উভয় দেশে চলছে, সেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নানান সেটা গুজব না অরিজিনাল, সেটা আমরা মিডিয়া ভালো জানে এটা। তো এইটাকে এর থেকে বিরত থেকে দুই দেশের যাতে শান্তি বজায় থাকে। সমস্ত বাংলাদেশি যে খারাপ হয়ে গেল বা তাদের আমরা অচ্ছুত করে দিলাম, ঢুকতে দেবো না, এই মানসিকতাটার পরিবর্তন দরকার। রেস্টুরেন্ট গুলো বাঙালিরা, আমাদের কলকাতার বাঙালিরা একটা অনুষ্ঠানে আসে, বাট বাংলাদেশিরা সবসময় খায়। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে 5 থেকে 6,000 পর্যটক আসতেন কলকাতায়। এখন সংখ্যাটা নেমে এসেছে 2 থেকে 300-তে। মধ্য কলকাতার এই বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশি পর্যটকহীন, কার্যত অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারির মধ্যবর্তী সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তালা ঝোলাতে হবে। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সূচকের বড় ধরনের পতনের মধ্য দিয়ে গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হয় ঢাকার পুঁজিবাজারে। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে। ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তের খবর জানাতে চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, গত সপ্তাহে কিন্তু শেষ কার্যদিবসে আমরা যেটি বলছিলাম যে সূচকের পতনের মধ্য দিয়ে কিন্তু শেষ হয় কার্যদিবস, ঠিক আজকেও কিন্তু একই অবস্থা দেখছি আমরা। সেটি হচ্ছে যে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স যদি দেখি,
সেটি হচ্ছে যে 5200 সূচক নিয়ে শুরু হয়েছিল 5200 পয়েন্ট নিয়ে, সেটি কিন্তু এখন অবস্থান করছে 29 পয়েন্ট কমে 5167 পয়েন্টে। এছাড়া 5 পয়েন্ট কমে কিন্তু ডিএসসির যে সরিয়া সূচকটি সেটি কিন্তু অবস্থান করছে আমরা দেখছি 1158 পয়েন্টে, এবং 8 পয়েন্ট কমে ডিএসসির 13 বিশেষায়িত যে সূচকটি সেটি অবস্থান করছে 1902 পয়েন্টে। সেক্ষেত্রে বলা চলে যে সূচকের যে উত্থান পতন সেটি কিন্তু আমরা গত শেষ কার্যদিবসে দেখেছি গত সপ্তাহে, এবং এই কার্যদিবসের যে সপ্তাহের প্রথম কার্য সেটিও কিন্তু একইভাবে শুরু হয়েছে। এবং 71টি প্রতিষ্ঠানে কিন্তু শেয়ারের দর আজকে আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে, 232টি প্রতিষ্ঠানের নিম্নমুখী অবস্থান। সেক্ষেত্রে অবস্থা মোটামুটি বলা চলে একটি শঙ্কাজনক মনে হচ্ছে আজকের প্রথম কার্যদিবসের প্রথম মুহূর্তে, এবং 78টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে, এবং টোটাল এখন পর্যন্ত যদি হাত বদল শেয়ারের পরিমাণ বলি 34,865টি, এবং মাত্র যার বাজার মূল্য দেখছি আমরা 87 কোটি টাকা। এক্ষেত্রে যদি বলি টপ 20 যে 20টি শেয়ার আমরা দেখছিলাম যে টপ 20 এরকম 20টি শেয়ার যদি বলি 20টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কী অবস্থা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন শুরুতে আমরা দেখছি 86 টাকা 90 পয়সা ধরে তাদের শেয়ারের দর এখন পর্যন্ত অবস্থান করছে, যেটি সর্বোচ্চ মূল্য ছিল আমরা দেখছি যে 88 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল 84 টাকা 60 পয়সা। এছাড়া 2 নম্বর অবস্থান রয়েছে টপ 20-তে, সেটি হচ্ছে যে জেনিক্স টেক্সটাইল প্রতিষ্ঠানটি শেয়ারের দর 31 টাকা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 31 টাকা 70 পয়সা, অর্থাৎ প্রায় 70 পয়সা কিন্তু কমে অবস্থান করছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর। আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠানটি তাদের শেয়ার বিক্রি করছে প্রতিটি 71 টাকা 40 পয়সা, এবং যেটি সর্বোচ্চ আমরা দেখছি 71 টাকা 70 পয়সা ছিল সেটিও কিন্তু নিম্নমুখী অবস্থায় কিন্তু অবস্থান করছে প্রায় 40 পয়সার মতো। 4 নম্বর অবস্থান রয়েছে ড্রাগন থিয়েটার স্পিনিং মিল প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত দেখছি আমরা 11 টাকা 60 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 10 টাকা বৃদ্ধি পেয়ে 11 টাকা 70 পয়সা, সর্বনিম্ন ছিল 11 টাকা 2 পয়সা। 5 নম্বর অবস্থানে দেখছি আমরা 2টি ব্যাংক 5 এবং 6 নম্বর অবস্থানে। 5 নম্বরে এনআরবি ব্যাংক এবং 6 নম্বরে রয়েছে যমুনা ব্যাংক। প্রতিষ্ঠান দুটির শেয়ার অবস্থান করছে, এনআরবি 13 টাকা 20 পয়সা অবস্থান করছে এবং যমুনা ব্যাংক অবস্থান করছে 19 টাকা 80 পয়সা। এছাড়া 8 নম্বর অবস্থান রয়েছে মিরাকেল ইন্ডাস্ট্রি। তো সব মিলে বলা চলে যে গত সপ্তাহের যে সূচকের যে নিম্নমুখী অবস্থা সেই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আজকে যে কার্যদিবস শুরু হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবস সেটি কিন্তু একইভাবে চলছে। তো সব মিলে বলা চলে যে বিনিয়োগ সুরক্ষায় কিন্তু বলা চলে যে গ্রাহকদের কিংবা বিনিয়োগকারী যারা আছে তাদের কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে এই পুঁজিবাজার। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় চলছে ইটভাটা। দেদারসে পোড়ানো হচ্ছে বনের কাঠও অনুমোদন ছাড়াই বছরের পর বছর এসব অবৈধ ইটভাটা চললেও নীরব পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। তবে তাদের গতানুগতিক আশ্বাস শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। চারপাশে ফসলি জমি, বসত বাড়ি, তার মাঝেই ইট পোড়ানোর বিশাল কর্মযজ্ঞ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী আবাসিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা, বাণিজ্যিক এলাকা, কৃষি জমি সহ পরিবেশের ক্ষতি হয় এমন এলাকায় ইটভাটা স্থাপন করা যাবে না। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বছরের পর বছর ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও আশেপাশে ইটভাটায় পোড়ানো হচ্ছে ইট। কোনো ধরনের জ্বালানি কাঠ ব্যবহার না করার বিধান থাকলেও পোড়ানো হচ্ছে বনের কাঠ। কয়লা দিয়ে আগুন ধরানো সম্ভব না, লাকড়ি দিতেই হবে। প্রত্যেক দিন খড়ি তো মনে করি একবার 2 থেকে 3 মণ খড়ি লাগে। অভিযোগ সবকিছু জেনেও নীরব পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সীমানার ভেতরে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই দিব্যি দাঁড়িয়ে আছে এই ইটের ভাটাগুলো। এতদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের হস্তক্ষেপ থাকলেও এখন কাদের নিয়ন্ত্রণে আছে এই ইটভাটাগুলো, সেটি এখন প্রশ্ন উঠেছে জনমনে। অনুমতি ছাড়া চলে না, অনুমতি কেউ না কেউ এর পিছনে দেয়। কৃষি জমি যেগুলো এগুলো পুড়ে যায়, দেখা ফসল নষ্ট হয়ে যাইতেছে। স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার চলে গেছেন প্রায় 4 মাস, এর মাঝে ইট খোলাগুলি একই অবস্থায় রয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন। আগে আসলে কীভাবে চলেছে সেটা বিষয়টা আমি জানি না, এখানে আমার জেলার ডিডি সাহেব আছে। আশা করি এবার আমরা ভালো একটা আইনগত ব্যবস্থা আপনাদেরকে দেখাতে পারবো। পরিবেশ অধিদপ্তর আমার কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছে, আমি সাথে সাথে পরিবেশ অধিদপ্তরকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি এবং আমার বক্তব্য ক্লিয়ার। আমি কোনো অবৈধ ইটভাটা ময়মনসিংহ শহরে থাকুক এটা আমি চাই না। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও সীমানা ঘেঁষে ইটভাটা রয়েছে 13টি, যার কোনোটিরই নেই অনুমোদন। এছাড়া জেলায় 3 শতাধিক ইটভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র রয়েছে মাত্র 43টির। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।
হবিগঞ্জ বাল্লা রেল লাইনের পুরোটাই এখন দখলদারদের কবলে। জায়গা দখল সহ অবৈধ স্থাপনা নির্মাণ করে বসতি স্থাপন করছেন প্রভাবশালীরা। দীর্ঘদিন ধরে চলছে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র সহ রেল সম্পত্তি দখলের এই মহোৎসব। চোখের সামনে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি হরিলুট হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে আসার কথা, দেশের সকল রেল লাইনের ভূমি আগামী 10 ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে এর রেল লাইনটি পুনরায় চালুর দাবি এলাকাবাসীর। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবিটা রিপোর্ট। ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় হবিগঞ্জ বাল্লার রেলপথ। সীমান্ত এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ট্রেন। বিশেষ করে চুনারুঘাট মাধবপুরের 20টি বাগানের চা পাতা সরবরাহ করা হতো ট্রেনে। এই রেল লাইনকে কেন্দ্র করে 2 উপজেলার ব্যবসা বাণিজ্য ছিল সচল। কিন্তু 2003 সালে এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এতে পরিত্যক্ত ও অরক্ষিত হয়ে পড়ে রেলপথটি। এরপর থেকে কোটি কোটি টাকার রেল সম্পদ লুটপাট হতে থাকে। রেলওয়ে সূত্র জানায়, মূল্যবান যন্ত্রপাতি, 7টি স্টেশন ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন স্থাপনা লুট হয়ে গেছে। দখল হতে চলেছে রেলপথের অন্তত 30,000 একর ভূমি। যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য আমরা করি, আমরাও ছেড়ে দেব, তবু ট্রেনটা চালক, এটা আমরা চাই। তবে দীর্ঘদিন পর নড়েচড়ে বসেছে রেল মন্ত্রণালয়। গত 5 ডিসেম্বর দেশের সকল রেল লাইনের ভূমি 10 দিনের মধ্যে অবৈধ দখল নিজ দায়িত্বে সরানোর নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 20 থেকে 22 বছর যাবৎ বন্ধ আছে। ওই লাইনের বিভিন্ন রেল লাইন, স্লিপার, অনেক রেলের সম্পদ আছে। রেল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে ওই সম্পদগুলা রক্ষণাবেক্ষণ করার। 1928 সালে হবিগঞ্জ সদর থেকে বাল্লা পর্যন্ত 45 কিলোমিটার রেল লাইন স্থাপিত হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। নগর বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। কিছু দোকানে বোতলজাত তেল পাওয়া গেলেও 170 টাকা লিটারের তেল 200 থেকে 210 টাকা কিনতে হচ্ছে। বিস্তারিত জানাতে নওগাঁর পৌর বাজারে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছে সেখানে। নিত্যপণ্যের বাড়তি দরের যে উত্তাপ, এই উত্তাপের মাঝে নতুন করে কিন্তু ভোক্তাদের অনেকটা অস্বস্তি পোহাতে হচ্ছে এবং বাজারে যারা আসছেন, বিশেষ করে ভোজ্য তেল, সয়াবিন তেলের প্রতি লিটারের যে লিটারের তেল রয়েছে, এই লিটারের তেল কিন্তু এক ধরনের সংকট এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন। এবং আমদানিকারকদের দিক থেকে বিভিন্ন অজুহাতকে দাঁড় করিয়েই কিন্তু সরবরাহ কম করা হচ্ছে, এমন কথা স্থানীয় ব্যবসায়ীদের মুখ থেকে বলা হচ্ছে। এবং প্রতি লিটার তেলের কিন্তু স্বাভাবিক যে দর ছিল, এই দর 170 টাকা, এই তেল কিন্তু এখন 190 থেকে 95 টাকা এবং প্রকারভেদে কিন্তু অনেক জায়গায় তেল মিলছে না। সেক্ষেত্রে আরো একটু বাড়তি দরে তারা কিন্তু কেনা বেচা করছেন এবং হঠাৎ করে এরকম একটি এই পরিস্থিতি কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা বেশ অস্বস্তি বলছেন। এবং যেহেতু খোলা তেল আসলে বাজারের দর অনেকটাই বেশি, এই কারণে কিন্তু যে তেলগুলো আমদানিকারকরা এখানে সরবরাহ করে থাকেন তারা বিভিন্ন সংকটকে দেখানোর চেষ্টা করছেন এবং তাদের দিক থেকে অসংখ্য ব্যাখ্যার যে তারা তুলে ধরছেন। এখানে তারা বলছেন যে প্রতি লিটার তেল স্বাভাবিক যে দর ছিল সেই দরে আমদানি করতে গিয়ে এখন বাড়তি খরচ পড়ছে। পাশাপাশি এই বাজারে যারা কিনতে আসছেন তাদের দিক থেকে বলা হচ্ছে, যারা লিটারের তেল সরবরাহ করে থাকেন তারা 5 লিটার বা 4 লিটার 3 লিটারের যে তেল দিয়ে থাকেন, এই তেলের সঙ্গে বাড়তি কিছু বিভিন্ন উপকরণ জুড়িয়ে দিচ্ছেন। ফলে এক ধরনের এই কৃত্রিম সংকটকে দাঁড় করানো হচ্ছে এবং এই সংকটের ফলেই বাজারে যারা বাজার করতে আসছেন প্রতি লিটার তেলে 15 টাকা বা 20 টাকা প্রতি লিটারে বাড়তি এরকম গুনতে হচ্ছে ভোক্তাদের। এবং স্থানীয় বাজারে এখানকার আমরা জেলা প্রশাসনের কথা বলেছিলাম, তারা বলছেন হঠাৎ করে এরকম লাফিয়ে দর বৃদ্ধির কারণগুলো কি, এই কারণগুলো তারা খতিয়ে দেখার জন্য বাজার মনিটরিং করছেন। তবে স্থানীয় ব্যবসায়ীদের দিক থেকে যে ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করছেন, আমদানিকারক যারা এই তেলটা সরবরাহ করে থাকে, যেসব গ্রুপ কোম্পানি রয়েছে, এই কোম্পানির দিক থেকে কিন্তু এই সংকটটাকে দাঁড় করানো হয়েছে এবং আগামী রোজার আগে কিন্তু আরেক ধরনের এই সংকট মোকাবেলা করতে হবে, এমন কথা কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের দিক থেকে বলা হচ্ছে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখে তেলের কোন সংকট রয়েছে কিনা, তেলের এরকম সিন্ডিকেট করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখার জন্য প্রশাসনের কাছে কিন্তু জোর দাবি জানাচ্ছেন ভোক্তারা। এই ছিল সার্বিক নওগাঁর তেলের সংকটের খবর আমার কাছে। ভোজ্য তেলের খবর জানতে এতক্ষণ ছিলাম আমরা নওগাঁয়। দিল্লির আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছে সেখানে।
এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি যে আজকে যে যৌথ পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি ভারতীয় দূতাবাস অভিমুখে সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মিনিট 5 হলো এবং নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এটি এখন শান্তিনগর অভিমুখে যাচ্ছে। বলে রাখি যে এই যে প্রতিবাদী পদযাত্রা, এই পদযাত্রায় কিন্তু যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এই 3টি সংগঠন একত্রিত হয়ে আজকে এই পদযাত্রার আয়োজন করেছে এবং এই যৌথ প্রতিবাদী পদযাত্রা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা বলছেন যে আগরতলায় সহকারী হাইকমিশনে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেই হামলা জাতীয় পতাকা অবমাননা এবং বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে তারা আজকে এই যৌথ প্রতিবাদী পদযাত্রার আয়োজন করেছেন এবং স্মারকলিপি ভারতীয় দূতাবাস বরাবর গুলশানে তারা পৌঁছে দিবেন। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এই পদযাত্রাটি রামপুরা পর্যন্ত অর্থাৎ বাড্ডা পর্যন্তও যেতে পারে সম্ভাব্য। তারপর সেখান থেকে একটি প্রতিনিধি দল তারা সেখান থেকে স্মারকলিপি নিয়ে তারা চলে যাবেন ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দিতে। এর আগে আমরা দেখেছি সকাল 10টার সময় থেকেই এই 3টি সংগঠন, যে 3টি সংগঠনের অংশগ্রহণে আজকে এই প্রতিবাদী যৌথ পদযাত্রা আয়োজন করা হয়েছে, সেটির নেতাকর্মীরা শত শত নেতাকর্মীরা তারা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন এবং তারপর বেলা 11টার কিছু আগ থেকে প্রায় 11টার পর পর্যন্ত সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় অস্থায়ী মঞ্চে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা বক্তব্য রেখেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সেখান থেকে তারা বলেছেন আজকের এই যে পদযাত্রা, এই শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে তারা ভারতকে একটি খবর পৌঁছে দিতে চান, ভারত সরকারকে একটি তথ্য দিতে চান যে এই শান্তিপূর্ণ পদযাত্রা কিন্তু শেষ পর্যন্ত শান্তিপূর্ণ নাও থাকতে পারে। যদি তারা এর পরে আর কোনোভাবে বাংলাদেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায়, বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে এই শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে তারা আজকে একটি তথ্য দিচ্ছেন যে এর পর কিন্তু প্রতিবাদের ভাষা ভিন্ন হতে পারে বলে নেতাকর্মীরা এখান থেকে বলছিলেন। তবে আজকের এই শান্তিপূর্ণ প্রতিবাদী যৌথ পদযাত্রা শেষ পর্যন্ত রামপুরা এবং বাড্ডা যে শেষ হওয়ার কথা। এতক্ষণ সরাসরি ছিলাম ভারতীয় হাইকমিশন অভিমুখী পদযাত্রায়। প্রায় 350 কোটি টাকার ক্রয়াদেশ পেয়ে শেষ হলো ওয়ালটন আয়োজিত ATS এক্সপো 2024। শনিবার রাজধানী কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হলে 3 দিনব্যাপী এক্সপোর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতবারের মতো এবারও দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যাপক সাড়া ফেলে ওয়ালটনের এই শিল্প মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ওয়ালটন প্রায় 350 কোটি টাকার ক্রয়াদেশ পেয়েছে বলে জানান আয়োজকরা। ATS এক্সপোর সমাপনী দিনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন বাণিজ্য এবং বস্ত্র পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাজারে 2টি নতুন পণ্য নিয়ে এলো এসিআই। পণ্য দুটি হলো এসিআই পিওর মধু, এসিআই স্প্রিঙ্কল সল্ট অ্যান্ড পেপার মিক্স। সম্প্রতি কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই 2 পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার মোহাম্মদ কামরুল হাসান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে কনজিউমার গুডসে চিফ বিজনেস অফিসার মোহাম্মদ কামরুল হাসান বলেন, পণ্যগুলো গুণগত মান ও পুষ্টি নিশ্চিত করে ভোক্তাদের জীবনকে আরও সহজ ও স্বাস্থ্যকর করে তুলতে ভূমিকা রাখবে। এই ছিল এ সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।